নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। প্রয়াত উস্তাদ রশিদ খান মাত্র ৫৬ বছরেই থেমে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল উদ্দাত্ত কণ্ঠস্বর। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান প্রয়াত। বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যেই সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩:৪৫ প্রয়াত হলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, ২ কন্যা এবং এক পুত্রকে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিল্পীর খোঁজ নিয়ে বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। সেখানে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমকে বলেন, চিকিৎসকদের যদি কিছু বলার থাকে আগে বলুন, তারপর আমি বলবো। এরপরেই চিকিৎসক বলেন, এতদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল, ওকে ভেন্টিলেশন পাঠাতে হয়, ওকে রিভাইভ করতে পারিনি। ৩:৪৫ তিনি মারা যান। এরপরেই মমতা বলেন, রশিদ আমার ভাইয়ের মতো। গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে কিছু একটা হয়েছে। রশিদ আলী খান বিশ্ববিখ্যাত নাম, ওর পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে প্রচার করেছেন। ১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বাঁদাইউতে জন্ম রশিদের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী, যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হোসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানার আরেক দিকপাল উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছে, যিনি ছিলেন রশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউড ছবিতেও বহু জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী। ১০-১১ বছর বয়সেই কলকাতায় চলে আসেন রশিদ। সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসার হোসেনের কাছে গান শেখা শুরু। তারপর থেকে গিয়েছেন কলকাতাতেই। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান যেমন পেয়েছেন, তেমন বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। হাই নিউজ নেটওয়ার্ক। গত ৯ নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যেই তদন্তকারী সংস্থাকে সমস্ত মামলা তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাগুলি বিশেষ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শেষ করার হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্ত। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে নিম্ন আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল তদন্তকারী সংস্থাটি। ওদিকে এদিনই ভুয়ো প্রার্থীদের তালিকা পেশ করে বিচারপতি বসাকের এজলাসে হলফনামা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গত ৯ নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যে তদন্তকারী সংস্থাকে সমস্ত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাগুলি বিশেষ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সঙ্গে ৬ মাসের মধ্যে যাবতীয় মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হয় বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার কলকাতায় সিবিআই এর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট দেয় ইডি। ৪টি চার্জশিটেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গেই পার্থ ঘনিষ্ঠ এক আমলা ও এসএসসি এক প্রাক্তন চেয়ারপারসনেরও নাম রয়েছে বলে খবর। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত নাটের গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ৪টি চার্জশিটেই নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ তদন্তের পর এবার চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। তার ফ্ল্যাট থেকে মিলেছিল কোটি কোটি টাকা। গত ১৭ই এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকেও। মধ্যশিক্ষা পর্ষদের একাধিক কর্তা বর্তমানে এই মামলায় জেল খাটছেন। এর আগে নবম দশম নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিটে নাম ছিল ১২ জনের। সেই তালিকায় ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক রাহার নাম। এছাড়া চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশ করে হাইকোর্টে রিপোর্ট দেওয়ায় নিয়োগ দুর্নীতি তদন্তে একটা পর্ব মিটল। এরপর চার্জ গঠন করে শুরু হবে শুনানি। ১৫ই জানুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শেষ হতে পারে। শুনানিতে সিবিআই, মামলাকারী ও এসএসসি সবাই নিজের বক্তব্য জানাতে পারবে। মামলাকারীরা আবেদন করলে পাবে সিবিআই এর পেশ করা রিপোর্টের কপি। এছাড়া এদিন হাইকোর্টে এসএসসির তরফে একটি হলফনামা দিয়ে প্যানেলের বাইরে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকা পেশ করা হয়েছে। এসএসসি জানিয়েছে এরা র্যাঙ্ক জাম্প সহ বিভিন্ন বেনিয়ম করে চাকরি পেয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। চালকল মালিকদের থেকে নগদে কাটমানি নিতেন বালু। কত ধানে কত টাকা আদালতে জানালো ইডি, আমরা দেখব সেই।
চালকল মালিকদের থেকে কাটমানি নিতেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে এই খবর মিলেছিল আগেই। এবার আদালতেও একই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রাক্তন খাদ্যমন্ত্রী কতটা ঘুষ নিতেন তার খতিয়ানও তুলে ধরেছে ইডি। খাদ্যমন্ত্রী হিসেবে পদাধিকার বলে ওই দপ্তরেরই অধীনস্থ পশ্চিমবঙ্গ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থার চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয়। ইডির দাবি ওই সংস্থার চেয়ারম্যান থাকার সময় চালকল মালিকদের থেকে নিয়মিত কাটমানি নিতেন তিনি। প্রতি কুইন্টাল 20 টাকা করে কাটমানি নেওয়া হতো বলে ইডির দাবি। এর আগে তদন্তে নেমে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সেই ডায়েরিতে জ্যোতিপ্রিয় মিল মালিকদের কাছ থেকে মাসে মাসে টাকা নেন বলে ইঙ্গিত ছিল বলে দাবি করে ইডি। তাদের জিজ্ঞাসাবাদের মুখে বালু ঘনিষ্ঠ মিল মালিক বাকিবুর রহমান বিষয়টি স্বীকার করে নেন। তাছাড়া এনপিজি রাইস মিল নামের একটি চালকলের অন্যতম পদাধিকারী গত 8ই ডিসেম্বর ইডির কাছে কাটমানি বিষয় একই বয়ান দেয় বলে তদন্তকারী সংস্থাটির দাবি। সমবায় সমিতির মাধ্যমে খাদ্য দপ্তর ধান কিনত। ইডির তদন্তে উঠে আসে যে রাধাকৃষ্ণ আটাকলের সঙ্গে যুক্ত জনৈক কালিদাস সাহা জ্যোতিপ্রিয় এবং তার সহযোগীদের নগদে টাকা দিয়েছিলেন। কুইন্টাল পিছু খাদ্যশস্যে এই কাটমানি জ্যোতিপ্রিয় এবং তার সঙ্গীরা নিয়মিত নগদে নিয়ে থাকতেন বলেও আদালতে দাবি করেছে ইডি। সম্প্রতি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকু রেশন মামলাতেই গ্রেপ্তার হওয়ার পরে ইডি আদালতে জানিয়েছিল একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করছেন শঙ্কর। ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইয়ে। তার মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকায় জ্যোতিপ্রিয়ের বলে দাবি করেছে ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালীতে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই অপরাধীদের ধরতে যথেষ্ট তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিশানায় সেখানকার পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার সন্ধানেই কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হয়েছে। সোমবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডি ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরের হাই প্রোফাইল বৈঠকে বসেন আধিকারিকেরা। সূত্রের খবর, রাহুল নবীন ছাড়া বৈঠকে রয়েছেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন দুর্নীতি তদন্তকারী আধিকারিকেরা, সিআইএসএফ আইজি, সিআরপিএফ আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর আয়কর দপ্তর পঙ্কজ কুমার। কেউ আগে যাবে না, কেউ আগে যাবে না। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 3টি মোবাইল ফোন ফেরত না দিয়েই বিশ্বভারতী ছাড়ার অভিযোগে বেতন থেকে টাকা কেটে নেওয়া হলো প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্য হয়ে আসা ইস্তকনামা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মেয়াদ ফুরানোর পরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 3টি মোবাইল ফোন ফেরত না দিয়েই বিশ্বভারতী ছেড়েছেন প্রাক্তন উপাচার্য। দ্রুত বদলে যাচ্ছে আমাদের আশপাশ, বদলাচ্ছে প্রকৃতি। যত বয়স বাড়ছে পৃথিবীর নিত্য নতুন রোগ এসে বাসা বাঁধছে তার শরীরে। দার্জিলিং সহ আশেপাশের অঞ্চলে ছিটে ফোটা বরফ পড়ছে রে। কাশ্মীরে গুলমার্গেও বরফহীন ন্যাড়া প্রান্তর। আমরা দেখব। দ্রুত বদলে যাচ্ছে আমাদের আশপাশ, বদলাচ্ছে প্রকৃতি। যত বয়স বাড়ছে পৃথিবীর নিত্য নতুন রোগ এসে বাসা বাঁধছে তার শরীরে। আর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান যে বাসিন্দারা, মূলত তাদের কৃতকর্মই তার জন্য দায়ী বলে মনে করছেন আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা। শীতের মরশুমে যে কনকনে ঠান্ডার চাহিদা থাকে কলকাতাবাসীর, সেটা এবছর প্রায় অমিল। এদিকে দার্জিলিং সহ আশপাশের অঞ্চলেও ছিটে ফোঁটা বরফ পড়েছে। কাশ্মীরের গুলমার্গও বরফবিহীন ন্যাড়া প্রান্তর। গুলমার্গ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। দেশি বা বিদেশি পর্যটকদের কাছে জম্মু কাশ্মীরের এই পর্যটন স্থলের আকর্ষণই আলাদা। এই পর্যটন স্থল কাশ্মীরের উইন্টার ওয়ান্ডারল্যান্ড হিসেবে জনপ্রিয় পর্যটকদের কাছে। কিন্তু এবার যেন গুলমার্গের সেই চেনা আকর্ষণীয় ছবিটা একেবারে উধাও। শীত এলেই গুলমার্গের যে ছবিটা পর্যটকদের মনের কোণে ভেসে ওঠে, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা, তুষারাবৃত সেই মনোমুগ্ধকর ছবি থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। কিন্তু কেন গুলমার্গের এই দশা? কেন সেই বরফে মোড়া চেনা ছবিটা উধাও? মূলত এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়। কিন্তু ঠিকমতো তুষারপাত না হওয়ায় পাহাড়ের ঢালে সেই রোমাঞ্চ উপভোগ করতে পারছেন না তারা। তুষারে ঢাকা গুলমার্গ এখন শুধুই ধূসর রঙের প্রান্তর।
हम इस नजर से देख रहे हैं या तो हमारा ये किस्मत ही खराब है सर, वरना यहाँ पे 4-5 फुट बर्फ होते हैं, इसमें रोजगार सबका मिलता था, होटल वालों का भी, स्लेज वालों का भी, हेल्पर का भी। लेकिन इस टाइम में हमने इतने कम से कम हम भी 40-50 साल के उम्र में है, आज तक हमने कभी नहीं देखा है चिल्लाए कलान के मौसम में ये घोड़े यहाँ जानवर चलते हैं। हम रात के 10 बजे घर पहुँचते हैं, मतलब घोड़ों को भी सख्ती, हमें भी सख्ती, जाने हजरत अल्लाह ताला की ये मर्जी है कि यहाँ पे बर्फ नहीं है। अब हम यही दुआ करते हैं कि अगर बर्फ पड़े, हर एक को रोजगार मिले यहाँ, क्योंकि यहाँ रोजगार जो है ये बर्फ हमारी रोजी रोटी है, क्योंकि इसी बर्फ से यहाँ रोजी है। वरना गुलमर्ग किस काम की है या कश्मीर किस काम का है, ये मशहूर है हर जगह में, बैरूनी मुल्कों में, क्योंकि कश्मीर में बर्फ पड़ता है। मैं कर रहा हूँ यहाँ पे गुलमर्ग में काम पिछले तकरीबन 9 साल से, और जो मैं पहली बार ये देख रहा हूँ कि ये अफसोस की बात है कि अभी यहाँ पे घोड़े चल रहे हैं, नहीं तो यहाँ पे स्लेज का काम अभी चलता था। लेकिन आज मेरी लाइफ टाइम में ये पहली बार यहाँ पे आज जनवरी में घोड़े चल रहे हैं, और अभी ये तो बहुत अफसोस की बात है। बाकी अभी गवर्नमेंट को भी इसके लिए कुछ सोचना चाहिए, कोई इकदामात, जैसे कि बहुत सारी चीजें यहाँ पे हो रही है जिससे बहुत ज्यादा पोल्यूशन, हम तो बहुत ज्यादा परेशान हो गए। पोल्यूशन बहुत है, नॉइज पोल्यूशन, एयर पोल्यूशन, आप अभी हर तरह का पोल्यूशन यहाँ पे देखोगे। अभी ये कोई वैसी बात नहीं है कि अगर आप जो करोगे वैसा ही होगा। अगर हमने ये नहीं ध्यान रखा कि हमको कि ये एक ग्रीनलैंड है, यहाँ पे हमारे कुदरत का एक तोहफा था हमारे पास, लेकिन हमने नहीं, हम इंसानों ने इसको बिगाड़ा है, हमने इसको ठीक नहीं रहने दिया। बाकी तो बस अफसोस की बात है। গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী এল নিনো, তেমনই দাবি করছেন আবহবিদরা। কাশ্মীর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গোটা ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহ একেবারে শুখা, আগামী দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। ফলে মধ্য জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে। গত 3-4 বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল, নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এবার সেটাও দেখা যায়নি। আবহবিদরা বলছেন, এল নিনোর প্রভাবে যেমন বৃষ্টিপাত থমকে গিয়েছে, তেমনি তুষারপাতের উপর ব্যাপক প্রভাব পড়েছে। গোটা ডিসেম্বরে ৭৯% ঘাটতি ছিল বৃষ্টিপাতের, যার জেরে তাপমাত্রাও খুব একটা নামেনি, ফলে সেভাবে তুষারপাতও হয়নি। তাপমাত্রা বাড়ছে পৃথিবীর, তার ফলে উল্টো পথে হাঁটছে প্রকৃতি। হাই নিউজ নেটওয়ার্ক। সাগর মেলার প্রথম দিনেই বিপত্তি, ঘন কুয়াশার জেরে ব্যাহত ভেসেল পরিষেবা। প্রায় ১.৫-২ ঘন্টা পুরোপুরি বন্ধ থাকলো পারাপার। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় কাকদ্বীপের লট থেকে 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেছে ভেসেল পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তৎপর থেকে। সকাল 8টা থেকে ভেসেল চলাচল শুরু হলে তাও অনিয়মিত। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয় ভেসেল পরিষেবা। ফলে কাকদ্বীপের লট নাম্বার 8-এর জেটি ঘাটে দীর্ঘ লাইন পড়ে যায় পুণ্যার্থীদের। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় হাসনাবাদ ও শিয়ালদহ লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ও শিয়ালদহ লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশার জেরে প্রত্যেকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ফলে সঠিক সময়ে ট্রেন চলাচল না হওয়ায় সমস্যায় পড়তে হলো নিত্যযাত্রীদের। আস্তে আস্তে লাইটও জ্বলছে, ভালো ছবি। জল ছাড়া হলো তিস্তা নদীতে, আর নদীতে জল বাড়তেই কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়তে শুরু করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তাপাড়ের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার রাত্রিবেলা থেকেই নদীতে জল বাড়ছে, আর তাতেই স্থানীয় বাসিন্দাদের ভয়, চাষের ক্ষতি হবে না তো। এই মুহূর্তে আলু, বাদাম, কড়াইশুঁটি সহ বিভিন্ন শীতের সবজির চাষ হচ্ছে। এদিকে হঠাৎ করে তিস্তায় জল বেড়ে গেলে তা নদীর পার্কেও ছাপিয়ে যাবে, জল ঢুকতে শুরু করে দেবে চাষের জমিতে। এতটা জল ছাড়ায় তিস্তা ও ফুলে ফেপে উঠেছে। হয়তো প্রশাসনের লোক আসছে, ইসের থেকে বিএসএফ এর লোক আসছে, ওনারা
হ্যাঁ আর্মি। কালকে রাত্রে একটা খবর ছিল, আমাদের এখানে মাইকিংও হয়েছিল যে রাত্রে 12টার পরে জল ছাড়বে। এই জন্য ওনারা হয়তো সেই সমস্ত কোনো কারণেই হয়তো ওনারা এসে বা এসে থেকে এর আগে যেরকম সিকিম থেকে অনেক কিছু ভেসে আসছিল সেগুলো হয়তো খোঁজ করছে। সেগুলো হয়তো খোঁজ টোজ করার জন্য আজকে অনেক প্রশাসনে অনেক লোকই আসছে আজকে। না ভয় তো স্বাভাবিক, আমাদের এখানে আমি যেরকম 10 বিঘা আলু করছি, এখানে আলু মনে করেন অলরেডি হয়ে গেছে। এইবার এই আলুর জমি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অনেক লোকসান হবে। আমাদের এখানকার পুরোটাই কৃষির উপর নির্ভরশীল। হ্যাঁ, যদি জল ঢুকে তো আলু সব পচে যাবে। নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক। শীতের মরশুম পড়তেই বিভিন্ন পর্যটন স্থলে ভিড় করেন বহু মানুষ। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। মালদার হরিশ্চন্দ্রপুরের বাদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বাদুয়ারি। এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক। এখানে রয়েছে প্রায় 30টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, খরগোশ, এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানান ধরনের খেলার সামগ্রী পার্কের মধ্যে রয়েছে। এটা বারদুয়ারি ইকো পার্ক। পেছনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে, এটাই এখানকার মেইন অ্যাট্রাকশন। এখানে 30টা হরিণ রয়েছে এবং ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশনের মেইন কারণ। এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে, বোটিং পার্ক, বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে, খরগোশ রয়ে গেছে, অ্যাকোয়ারিয়াম আছে। মোটামুটি একটা মানে কোথাও ঘুরতে এসেছে একটা রিক্রিয়েশন, সেটার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে কিছু খেলার সরঞ্জাম রয়ে গেছে, সেটা ইনসাফিসিয়েন্ট। এখন এর মধ্যেই খুব দ্রুত এখানে মানে বাচ্চাদের মনোগ্রাহী বেশ কিছু আইটেম এখানে কেনা হবে, ইনস্টল করা হবে, যাতে বাচ্চারা আরও এটার টানেই আসে। আর এটা দিয়ে যে আমাদের একটা রেভিনিউ আদায় হয়, এটা দিয়ে আমাদের বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়, মানে তার সংসারটাও চলে যায়। আর বাকি এই যেমন আই লাভ হরিশ্চন্দ্রপুর লেখা হয়েছে, ওর সামনে আবার একটা সেলফি পয়েন্ট করা হবে, প্লাস একটা এখন একটা কালারও করা হচ্ছে, আরও কিছু আইটেম ধরা হচ্ছে। ওখানে একটা কাচের ঘর, যেটা সায়েন্স সিটিতে যেমন আমরা দেখতে পারি গেলে মুখের বিভিন্ন আদল হয়ে যাচ্ছে, আমি চিনতে পারছি না, যেটা আমার মধ্যে অটোমেটিক্যালি একটা মানে হাসি নিয়ে আসে, ওই টাইপের একটা ঘর ওই কর্নারটাতে করা হবে। মানে যেটাতে আমরা বাইরে গেলে কলকাতার দিকটা হোক বা বড় শহরে যেতে গেলে যেরকম পার্ক দেখি, প্রায় আধুনিকতার ওই ছোঁয়াটা লাগিয়ে নিয়ে পার্কটাকে প্রায় ওই পর্যায়ে যতটুকু পারা যায় সাধ্যমতো নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রান্তিক এলাকার তুলনায় মানে আমি যতটা পারি আধুনিক করার চেষ্টা করছি। সেটা দুটো অংশ, এক হলো সরঞ্জাম, খেলার সরঞ্জাম, যেটা ইনসাফিসিয়েন্ট আছে, আরও কিছু আনার আছে এবং এর মধ্যেই সেটা আসবে। আর বোটও দুটো নতুন করে বোট আনা হবে। আর ওদিকে একটা ওই যে বললাম যেটা যে মিরর হাউস যেটা করা, সেটা কি মিরর হাউস একটা করার প্ল্যান আছে। আজকে আমরা বারদুয়ারি পার্কে এসেছি, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। এটা আমরা এখানে প্রায় আসি, হরিণ দেখতে আসি, ভালোই লাগে, বাচ্চারা আনন্দ করে। এরকম আরেকটা পার্ক যদি সামনেও হয়, তাহলে হরিশ্চন্দ্রপুর যেটা করেছে ওটা একটা নতুন জিনিস দেখলাম এবার এসে। আর নতুন নতুন পাখির আছে, খরগোশ আছে, হরিণ আছে, আরও অনেক কিছু আছে, ভালোই লাগছে। বিয়ের পিড়িতে বসতে চলেছেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। কবে হতে চলেছে তার 4 হাত একসঙ্গে দেখুন। বিয়ের পিড়িতে বসতে চলেছেন রশ্মিকা মান্দানা, কিন্তু পাত্র কে? দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন সর্বত্রই। তবে জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই 2 তারকা। কিন্তু তাতে কি আর সম্পর্কের জল্পনা আটকে থাকে? করণ জোহরের কফি উইথ করণ থেকে মালদ্বীপের রিসর্ট, নিজেদের প্রেমে রাঙিয়েছেন চর্চিত এই যুগল। এমনকি একাধিকবার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন তারা। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারাই। গীত গোবিন্দম ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই বন্ধুত্ব হয় বিজয় এবং রশ্মিকার। তারপরে ডিয়ার কমরেড ছবি সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা। মাঝে তাদের প্রেমের সম্পর্ক নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। গত বছর ডিয়ার কমরেড ছবির 4 বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমেও ধরা দিয়েছিলেন চর্চিত এই যুগল। তারপরেই খুশি ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। তিনি জানান, কাছের বন্ধুদের সংসার পাততে দেখে তিনিও নাকি এবার সেই রাস্তায় পা দিতে আগ্রহী। নতুন বছরেই নাকি ইচ্ছা পূরণ হতে চলেছে তার।
সূত্রের খবর, আগামী মাসে নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে চলেছেন বিজয় ও রশ্মিকা। ফেব্রুয়ারি মাসে নাকি একে অপরের সঙ্গে বাগদান সেরে ফেলতে চলেছেন তারা। শোনা যাচ্ছে এত বছরের সম্পর্কের পর আগামী 14 ফেব্রুয়ারি নাকি একে অপরকে বিশেষ উপহার দিতে চান তারা। যদিও বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। এত বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে চর্চা হলেও ব্যক্তিগত সম্পর্ক এবং জীবন নিয়ে কখনোই ক্যামেরার সামনে বিশেষ কিছু তথ্য ভাগ করে নেননি তারা। তবে তারা যে একে অপরের খুব ভালো বন্ধু সে কথা স্বীকার করতে কখনো জড়তা দেখা যায়নি তাদের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।